মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের আশাবাদ ব্যক্ত করেন তিনি। জুলাই ঘোষণাপত্র এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যেমন আমরা দেখছি যে নানামুখী আলোচনা চলছে, সেই সঙ্গে আলোচনা চলছে সংস্কার এবং নির্বাচন ঘিরে। সংস্কার ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। কবে সংস্কার হবে, শেষ হবে কবে, সংস্কার কে বাস্তবায়ন করবে, সেই সঙ্গে নির্বাচন কবে হবে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর আজ খুঁজতে চাই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নেস জুয়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমি শুরুতেই বলছিলাম, যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে, কিন্তু জুলাই ঘোষণাপত্র এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু আমরা সর্বদলীয় বৈঠক দেখেছি, সেখানে নানামুখী বিতর্ক আমরা দেখছি। ঐকমত্যে পৌঁছাতে পারবো কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক, দেশ টিভির দর্শক শ্রোতা। যে বিষয়টা আপনি আনলেন, ধরেন জুলাই ঘোষণাপত্র, যে বিষয়টা আসলে বাংলাদেশে তো প্রতিটা দেশে, প্রতিটা জায়গায়, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। সব মহল্লায় দেখবেন কোনো কোনো ঘটনা এমন আছে, একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, সেটা কিন্তু ওই মহল্লার জন্য একটা ইতিহাস। এইরকম আপনার রাষ্ট্রে অনেক ঘটনা ঘটে। যেমন ধরেন আপনার 57 জন অফিসার যে বিডিআর হত্যাকাণ্ড হইল, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাস। কারণ এই 57টা অফিসার 2-4 ঘন্টা বা 2 দিনে মারা গেছে, সেটা কিন্তু 2 বছরের যুদ্ধেও মারা যায় না। বিষয়গুলো এইরকম। আবার যদি সেটাকে কেন্দ্র করেন, সেনাকুঞ্জে যখন গেল সাবেক প্রধানমন্ত্রী, তাদের রাগ ক্ষোভ প্রকাশ করার পর 250-300 লোকের চাকরি চলে গেল। এগুলো ইতিহাস, ঘটনা, বিশাল ঘটনা। এখন আপনি যদি জুলাইয়ের ঘটনায় আসেন, জুলাইয়ের ঘটনাটা তো শুধু জুলাই মাসের ঘটনা না, মানে 1 জুলাই থেকে যে ঘটনা তা তো নয়। এটা দীর্ঘদিনের আন্দোলন, হয়তো একটু টার্নিং পয়েন্ট হয়েছে ওইটা। এই যে টার্নিং পয়েন্টটা কেন হইলো, পিছনে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটাকে দেখে প্ল্যান করছে যে কিভাবে ওভারকাম করবে। সেই ওভারকাম করতে গিয়ে যখন ডিটারমাইন্ড হইতে পারছে যে উই আর রেডি টু স্যাক্রিফাইস সাম অফ আওয়ার লাইফস, কিছু জীবন চলে যাবে, এরকম ডিটারমিনেশন যখন হয়ে গেছে, সেটা কখন হয়? আপনি টর্চার করতে 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 এমন জায়গায় নিছেন আর পথ নাই, তখন যে ঘটনাটা ঘটছে নিঃসন্দেহে ইতিহাস। তা এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে এটা সম্পৃক্ত হবে, এটা খুব স্বাভাবিক। আমি কোনো রাজনীতির ইয়েতে বলছি, আমি দলমত নির্বিশেষেও যদি বলি, আপনার 47-এর ঘটনা যে পাকিস্তান ভারত ভাগ হলো, এটা একটা ইতিহাস, সেটা তো আমাদের পটভূমি। তারপরে 52 আসেন, 71 আসেন, তার সাথে এটাও সন্নিবেশিত হতে পারে, এবং সেখানে কোন প্রেক্ষাপটে সেগুলো হতে পারে, হওয়া উচিত। কারণ আপনাকে আমি তো বলছি না আপনি 71 বাদ দেন, বঙ্গবন্ধু বাদ দেন, জিয়াউর রহমান বাদ দেন, পারবেন না। আপনি বঙ্গবন্ধুকে বাদ দিতে পারবেন? পারবেন না। আপনি ইতিহাস লিখতে গেলে কেমনে বাদ দিবেন? 71 সাল লিখতে গেলে জিয়াউর রহমানকে আপনি কেমনে বাদ দিবেন? আপনি হাজার চেষ্টা করলে বাদ দিতে পারবেন? আমার মতো একটা মীর জাফর ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, আমার রোলটা যে মীর জাফরের ছিল তাও তো লিখতে হবে। আপনি যাদেরকে রাজাকার বলছেন 71 সালে, তাকে আপনি বাদ দিবেন? আপনি যদি রাজাকার চ্যাপ্টারটা ক্লোজ করে দেন, যুদ্ধ ইনকমপ্লিট হয় না? যে কিরে ভাই, কোনো ডিস্টার্ব ছিল না, বাধা ছিল না, তাই যুদ্ধে 9 মাস লাগলো কেন? তো একইভাবে যদি আপনি আসেন, এটা করতে হবে, এটা জুলাই ঘোষণা আসতে হবে। এবং আমি মনে করি এটা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্যে এসে একটা জুলাই ঘোষণা হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। জনাব শামীমুর রহমান শামীম, যেমনটি আসলে প্রধান উপদেষ্টা বলেছে, আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে। তাহলে জুলাই ঘোষণাপত্র রাজনীতির এক ধরনের গাইডলাইন হতে যাচ্ছে, এমনটা তো বলাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে উপস্থাপিকা। আমার সাথে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি ভাই, দর্শক শ্রোতা দেশ বিদেশে যারা রয়েছেন, সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। একটু আগে আবু হেনা রাজ্জাকি ভাই বলেছেন, দেখুন বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপটে সে দাঁড়িয়েছে, যতগুলো সংস্কার কমিশন জমা হয়েছে 4টি, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই বিষয়টা নিয়ে, সংবিধান সংশোধনের সংস্কার কমিটি। আমি সংবিধান সংস্কার নিয়ে অবশ্যই আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরবো, কিন্তু এখন যে বিষয়টি জানতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি প্রথমেই যেটা আমি আপনার সাথে বিনয়ের সাথে তুলে ধরতে চাই, সেটা হলো এই বাংলাদেশে রাজনৈতিক এই প্রেক্ষাপটে এই ঘোষণাপত্রের যদি আপনার স্টেক হোল্ডার কারা,
পলিটিক্যাল পার্টির অংশীজন না। পলিটিক্যাল পার্টিরা সবাই ঐক্যমত সৃষ্টি করে যদি একটা জায়গায় না আসে, আপনি এই জুলাই ঘোষণাপত্র সেটা বাস্তবায়ন করতে পারবেন। এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তারা ত্যাগ স্বীকার করেছে, তারা হলো পলিটিক্যাল স্টেক হোল্ডার। এই কাজটা করবে তো রাজনীতিবিদরা, পার্লামেন্ট। আজকে তাদের মতামত ছাড়া আপনি যদি সেটা একতরফা ঘোষণা করে দেন, সেটা তো বিপর্যয় সৃষ্টি হবে, কখনো সেটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্যই তো আমরা দেখলাম যে ঐক্যমতের সর্বদলীয় অবশ্যই বৈঠক সর্বদলীয় পক্ষে আলোচনা সবাই রাজনৈতিক দলগুলোর, প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সেটাকে করতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলো যদি ঘোষণাপত্রে একসাথে না হয়, আপনাকে সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। একদিকে প্রধান উপদেষ্টা বলছে যে আগামীর রাজনীতি পরিচালিত হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে 5 মাস পর আসলে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন। আপনাকে সেখানেই তো প্রশ্নটা আসছে। আপনার ঘোষণাপত্র সেটা তো মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আপনাকে এই ঘোষণাপত্র অবশ্যই পলিটিক্যাল পার্টি যারা এদেশের প্রতিনিধিত্ব করে, বড় রাজনৈতিক দল, তাদের মতামতের প্রতিফলন থাকতে হবে, তা নাহলে আপনি ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারবেন না। কারণ আপনি দেখুন না, বিগত দিনগুলো আপনি 90 সালে আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনার বিএনপি সরকার, শাহাবুদ্দিন সাহেব, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তিনি তৎকালীন সময় কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, তিনি উপরাষ্ট্রপতি হয়েছে, সংবিধানের সংশোধন আনতে হয়েছে, তাকে দায়িত্ব দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছে, তারপরে কিন্তু আবার স্বপদে তিনি ফিরে এসেছেন। এটা একটা সংশোধনী আনতে হয়েছে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। একইভাবে আমাদের যখন দেশটাতে বেগম খালেদা জিয়া 91-এ প্রধানমন্ত্রী ছিলেন, সব দল, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিলেন, তাদের আন্দোলনের মতামতের ভিত্তিতেই দেশটাতে বেগম খালেদা জিয়া আমাদের সংসদে সবার আলোচনার ভিত্তিতে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন, সবার মতামতের ভিত্তিতে। দেশটাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলেন সন্নিবেশিত হয়েছিল সমস্ত। শামীমুর রহমান, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা, স্পষ্টভাবে জানতে চাই বিএনপির বিরোধের মূল জায়গা কোনটি? বিএনপি এখানে কোনো বিরোধিতা করছে না। আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, বরেণ্য একজন ব্যক্তিত্ব, আমাদের গর্ব অহংকার, সারা দেশ বিদেশে তিনি সম্মানিত ব্যক্তিত্ব, তার কাছে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, আপনি নিরপেক্ষ থাকে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিপালন করবেন। আপনি যদি এই জায়গায় থেকে কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে সুবিধা দিতে যান, সেটা ঠিক হবে না। ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। এই জায়গাটাতেই আপনার মন্তব্য জানতে চাই, জুলাই ঘোষণাপত্রে একটি বিশেষ পক্ষকে আসলে কিভাবে সুবিধা দেওয়া যেতে পারে? না, বিষয়টা হচ্ছে কি জানেন, আমি ধরেন রাজনৈতিক দল নির্বাচন চায় বা নির্বাচন করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যে জায়গাটায় দাঁড়াইছি, আপনার 36শে জুলাইয়ের আন্দোলনের পর যে জায়গাটায় দাঁড়াইছি, সেই জায়গাটাকে সবার ঐক্যমতের ভিত্তিতে এসে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। এখন বানাইতে হলে একটা ইতিহাস তো হয়েছে। আমি বললাম, কেউ যদি মনে করেন জুলাইয়ের ঘোষণাপত্রে শরিক না হোক, কোনো সে রাজনৈতিক দল আসলো না বা আমি গেলাম না, XYZ, ঘটনাটা তো ঘটছে। যেমন ধরুন 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়া সহ সবাইকে খালাস দিছে কোর্ট, জাস্টিফাইড, তাদেরকে নির্দোষ পাইছে, কিন্তু ঘটনাটা তো ঘটছিল, বোম তো পড়েছিল, 24 জন লোক তো মারা গেছিল, 300 লোক তো আহত হয়েছিল, সেই বিচারটা কোথায়? এটাকে আপনি মুছে ফেলবেন? তো বিষয়টা হলো ঠিক এইরকম। আজকে জুলাই ঘোষণাপত্র জরুরি। কেন জরুরি? এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে তো বিএনপির আন্দোলনও আছে, সব দলের আন্দোলন আছে। তা আপনাদের সবার আন্দোলন যখন আছে, তখন জুলাই ঘোষণাপত্রে বিলম্ব হবে কেন? এটা 5 মাস পরে আসলে কি, 3 মাস পরে আসলে কি, 7 মাস পরে আসলে কি, আসুক, ঐক্যমত্যের ভিত্তিতে হবে। আমরা তো বারবার বলতেছি, আপনার তো ইতিহাসের পার্ট, এটাকে তো আপনি ইতিহাস থেকে মাইনাস করতে পারবেন না। আজকে যদি এই জুলাই ইতিহাসটা আপনি বাদ দেন, তাহলে প্রেক্ষাপটটা কি? এই যে ইউনূস সরকার আসলো, তার কাছে আমরা নির্বাচন চাচ্ছি, সে সংস্কার করতে চাচ্ছে, পারবে কি পারবে না, কতখানি পারবে, 12-13টা কমিশন হয়েছে, 4 জনের রিপোর্ট দিছে, আরও দিবে, এর প্রেক্ষাপটটা কোথায়? এই প্রেক্ষাপটটা যদি আপনি নোটেড না থাকে, তাহলে আপনি এটা লং রানের বিশাল যেটা কোত্থেকে আসলো? সুতরাং জুলাই ঘোষণাপত্রটা আসা উচিত। কিন্তু এখন যেটা আপনি তাকে প্রশ্ন করলেন যে বিএনপির সাথে দ্বিমত কোথায় বা মতবিরোধ কোথায়, সেটা তাদের ইন্টারনাল ইস্যু। কিন্তু যে কোনোভাবেই হোক
এই জায়গাটা আসা উচিত আমি মনে করি, যে না আমাদের একটা জুলাই ঘোষণা দরকার। সেখানে কার রোল বেশি হবে, কি হবে না হবে, সেটা অনেক কিছু বেরো আসবে। এটা একটা গবেষণামূলক কাজ। ইনফ্যাক্ট কোনো রাজনৈতিক দল গবেষণা করছে কিনা আমার জানা নাই, কিন্তু এই ঘোষণাপত্রটা আসা উচিত। এবং আমি সেটা মনে করি 5 মাস পর কোনো ইস্যু নয়। আপনি একটা ক্ষতকে এখন ভুলে যাবেন। এই যে শেখ হাসিনা যে আচরণগুলো করে গেছে, যে লোকটা আয়নাঘরে ছিল 8 বৎসর, কিংবা ইলিয়াস হোসেনের মতো লোক যখন গুম হয়ে গেছে, আরে ইলিয়াস হোসেনের ওয়াইফ বা তার মেয়ে এটাকে ইহো জিন্দিগিতে ভুলবে? ইহো জিন্দিগিতে তো ভুলবে না। তাহলে আপনার এই যে জুলাই ঘোষণাপত্রের সাথে তো শুধু ওই 36শে জুলাইয়ের ঘটনা না, ওই গুম আসবে, খুন আসবে, বিচার বহির্ভূত হত্যা আসবে। তো এগুলো যদি সবাই মিলে অবজ্ঞ করে, তাহলে আমার কাছে মনে হবে যে কি রাজনীতিবিদরা কি তাহলে ওই প্রেক্ষাপটটা ভুলে গেল? মানে নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় চলে যাব, আমার এই প্রেক্ষাপটটার স্বীকৃতি দরকার না? এই বিএনপির তো বহু লোক জীবন হারাইছে, বহু লোক মারা গেছে। আমি তো 36শে জুলাই বলছি না, আমি বলছি গত 8-10, বিশেষ করে 2014 নির্বাচনের পর থেকে যদি ধরি, পাক্কা 10টা বছর। এই 10টা বছর এই হেফাজত ইসলাম মাঠে দাঁড়াইতে পারে নাই, কত আলেমরা টর্চার্ড হয়েছে, মারা গেছে, গুম হয়েছে। এটি ইতিহাসে আপনি আনবেন না? না আনলে আপনি শেখ হাসিনা কি এমনি চলে গেছে যে অমুক জায়গায় দাওয়াত দিচ্ছে, আমি খাইতে গেলাম আর আসলাম না? তার যাওয়ার প্রেক্ষাপটটা আমার লাগবে না? এই ইতিহাসটা থাকতে হবে না? তো জুলাই তো এইখানে। তো আপনি যদি এখন এটি নিয়ে গড়িমসি করেন, তাহলে বিষয়টা দাঁড়াইলো কি? অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সেখানেই আমার প্রশ্ন, একটি ইতিহাসের দলিল তৈরি করতে যে যদি আমরা দেখি যে রাজনৈতিক অঙ্গনে এ ধরনের অনৈক্য তৈরি হয়, তাহলে সংস্কার কিংবা নির্বাচন ইস্যুতে আমরা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো, সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? প্রশ্নটি রাখছি, বিরতির পর এসে আপনার কাছ থেকে মন্তব্য নেব। দর্শকদের সুন্দর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। সংস্কারের শীর্ষ নির্বাচনের শুরু কবে, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, একটি ইতিহাসের দলিল তৈরিতে রাজনীতিতে আমরা যে অনৈক্য দেখছি, এই বাস্তবতায় সামনে নির্বাচন ও সংস্কার ইস্যুতে আমরা কিভাবে ঐক্যমত্যে পৌঁছাবো? এখন প্রশ্ন হচ্ছে যে যাকে কেন্দ্র করে ইতিহাস হতে যাচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে যে ইতিহাস কিভাবে তৈরি হয়। যিনি ইতিহাস হন তিনি কিন্তু জানেন না যে তিনি ইতিহাস হচ্ছেন, এবং ইতিহাসটা লেখা হয় তখন যখন তিনি থাকেন না। এখন ইতিহাস যেটা হবে সেটা হলো শেখ হাসিনা কেন্দ্রিক, আওয়ামী লীগ কেন্দ্রিক। গত 16 বছর তারা যা করেছে, তো এটা যদি কেউ ইতিহাসটা লিখতে যায়, আমি জানি না, মানে 100 ভাগ আওয়ামী লীগকে সমর্থন করে, উঠতে বসতে নামাজে জিকিরে সবসময় আওয়ামী লীগকে স্মরণ করে, এমন কোনো ব্যক্তির যদি ইতিহাসটা লিখতে দেওয়া হয় যে সমস্ত ঘটনাটা লিখো, তারপর যেটা বের হবে তার ভিতরে ভালো কিছু আসবে না। ভালো বলতে যেটা আসবে ডেভেলপমেন্ট। কি? পদ্মা ব্রিজ বানাইছি, এটা বানাইছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছি, তার সাথে আসবে একটা পদ্মা ব্রিজ বানাতে গিয়ে 3টা পদ্মা ব্রিজের টাকা চুরি হয়েছে, সেখানেও আসবে এইটা। মানে আপনি ভালো কিছু লিখতে পারবেন না। এখন সেইটা লিখতে যদি কেউ গড়িমসি করে, তাকে ধরে নিতে হবে যে দে আর ওয়ার্কিং ইন ফেভার অফ আওয়ামী লীগ টু সাম এক্সটেন্ট, অর তাদের পক্ষে কাজ করতেছে যাদের পিছনে আওয়ামী লীগের পিছনে যারা আছে। তা না হলে আমার কাছে মনে হয় না যে আমি একটা ইতিহাস লিখব। আপনি দেখছেন যে যার কাছে প্রভাব থাকে, যার ক্ষমতা থাকে, সে একটা মানুষকে অপমান করতে দেরি করে না। বাসায় কাজের মেয়ে একটা কিছু চুরি করছে, জানেও না, তাকে পুলিশ কাছে দিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, এইটা করতেছে, সেইটা করতেছে ক্ষমতা দিয়ে, কিন্তু টোটালটা যে অন্যায় হয়েছে, চুরি করে নাই, সেটা ধামাচাপা পড়ে যায়। তো আজকে যদি এটা নিয়ে যদি গড়িমসি করি, আমার কাছে মনে হয় যে কি আমরা কি তাহলে তাকে কি আবরণ দিয়ে ঢাকতে চাচ্ছি? নাহলে ইতিহাসটার সমস্যাটা কোথায়? এই ঘটনাটা লিখবো, তাতে আমার মানে সমস্যাটা কোথায়, এটা আমার কাছে একটা বিরাট কোশ্চেন মার্ক। আপনি কাটছাট হতে পারে, কিংবা আপনারা সবাই মিলে দেখবেন বেশি কতটুক, কম কতটুক, অতিরঞ্জিত কিনা সেটা আপনি দেখবেন, কিন্তু ইতিহাসটা, এই ঘোষণাপত্রটা আসবে না কেন, সেটা নিয়ে এত গড়িমসি হবে কেন? কারণ এটার ভিতরে অনেক কিছু আসবে। এটার ভিতরে ওইটাও আসতে পারে যে 626 জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তারপর তারা বেরিয়ে গেছে, তাহলে সেখান থেকেও বাধা আসতে পারে। তো এইরকম যদি বাধা আসে তাহলে তো টাফ। এবং ছাত্ররা যদি ডিটারমাইন্ড হয়, আমি জানি না,
আমি রাজনীতিবিদ নই, আগেও বলি এখনো বলি, ছাত্র যদি ডিটারমাইন্ড হয় যে না, তারা তো বলছে আগে সংস্কার না, আগে সংস্কার, তার বিচার সংস্কার, তারপরে নির্বাচন, তা এবং জুলাই ঘোষণাপত্র সরকারও আশ্বস্ত করছে, অন্যান্য দলও আশ্বস্ত করছে, তারপরে যদি না হয় তাহলে তো জিনিসটা ভালো হলো না। আপনি এগুলো না করে আপনি আশা করেন কিভাবে যে সামনে আপনি খুব পরিশুদ্ধ, মানে খুব শান্ত শিষ্ট পরিবেশের ভিতর দিয়ে যাবেন? কেননা এইগুলার সাথে আমি বললাম বিডিআর, এই যে বিডিআর হত্যা হয়েছে তাতে কিন্তু আর্মির ভিতরে একটা বিরাট অংশ আছে যাদের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য। এবং আমি বলছি যে সেনাকুঞ্জে যখন শেখ হাসিনা যাওয়ার পর যারা যারা প্রতিবাদ করছে তারা চাকরিচ্যুত হয়েছে, আমি নিশ্চিত তাদের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি নিশ্চিত করে বলতে পারি যারা বিডিআর আটক আছে, যারা ইতিমধ্যে কিছু জামিন পেয়েছে এবং ন্যায়সঙ্গতভাবেই জামিন পেয়েছে, পাওয়া উচিত, এবং তাদের প্রত্যেকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তাহলে আপনার এদের একটা প্ল্যাটফর্ম কোথায় যাবে? এরা তো এই জুলাইয়ের ইতিহাস লিখতে চাইবে। আপনি হাজার চেষ্টা করলে বাধা দিতে পারবেন কিনা আমি জানি না, আমি একদম ইম্পার্শিয়ালি বলছি। আর যদি কেউ বলে যে বাধা দিতে পারলে ক্রেডিট, সেটা আমি খুশি না। আমার জীবনে ঘটনা ঘটছে, সেটা লিপিবদ্ধ থাকতে সমস্যাটা কোথায়? ইজ মাই সিম্পল কোশ্চেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। শামীমুর রহমান, আমরা গণঅভ্যুত্থানের পরপরই দেখেছি বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, তারপর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবার বিএনপি বলছে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন। আবার সংস্কারের ক্ষেত্রে আবার দেখছি বিএনপি বলছে যে সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, এবং নির্বাচন এবং সংস্কার ইস্যুতে বলা হচ্ছে যে বিএনপির বিপরীতে দাঁড়িয়ে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে। আমি আবু হেনা রাজ্জাকি ভাইয়ের সাথে একটু ক্লারিফাই করতে চাই জিনিসটা। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্ররা যে জীবন দিয়েছে এবং তাদের দাবির প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ঘোষণাপত্রের আলোকেই বাংলাদেশ পরিচালিত হবে, আমাদের কিন্তু দ্বিমত নেই। সেটা তো আপনাদের পলিটিক্যাল পার্টি আমাদের যারা রয়েছে স্টেক হোল্ডার, তাদের সহমত নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদের সাথে আলোচনা করেই সেটা একমাত্র আপনি সেটা বাস্তবায়ন করতে। কারণ এটা কি ঘোষণাপত্রে কি আছে আমরা তো সেটা এখনো জানি না। সেটা তো আমাদের কাছে, দলের কাছে, রাজনৈতিক দলগুলো, প্রধান বিরোধী দল যেটা বিএনপি, সবচেয়ে বড় রাজনৈতিক দল, অবশ্যই তারা খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। ঘোষণাপত্রের খসড়া তো রাজনৈতিক দলগুলোর কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে, সেটা তো এখনো চূড়ান্ত হয়নি। অনেক কিছু সেখানে আমাদের দলের পক্ষ থেকে চূড়ান্ত করে সে মতামত দেয়নি এখনো। আমাদেরকে তো সেটা দেখতে হবে, হটকারি করে হুট করে তো সেটা দিতে পারবে না। প্রধান রাজনৈতিক দল যদি সহমত পোষণ না করে, যদি তাদের সাথে মিলিতভাবে না ঐক্যবদ্ধ হয় রাজনৈতিক দলগুলো, আপনি তো সেটা বাস্তবায়ন করতে পারবেন। প্রধান স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিরা, অবশ্যই তাদেরকে তাদের মতামত দিয়ে দেবে, তাদের মতামতকে নিয়েই আপনাকে ঘোষণাপত্র তৈরি করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এই সরকার, আমরা কিন্তু সবসময় বলে আসছি, সহযোগিতা করে আসছি প্রথম থেকে, এই সরকারের প্রতি সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে। এত বড় জনসমর্থিত সরকার কখনো আসেনি। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা রয়েছে, সবচেয়ে বড় প্রত্যাশা হলো রয়েছে আপনাকে, এই সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে, বিএনপি প্রথম থেকে এটা বলে আসছে, গত 17 বছর যাবৎ এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষ নির্বাচনকেই ভুলে গেছে। গত 17 বছর নির্বাচনকে প্রহসনে নীল নকশায় পরিণত করা হয়েছে। এই অবস্থা থেকে 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার, তারা গত 18 বছর কোনো ভোট দিতে পারে না। ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, আপনার জাতীয় নির্বাচন, কোথাও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রেক্ষাপটে আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা যৌক্তিক বিষয়ে অল্প সময়ের মধ্যে, যেটা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল। সব সরকারই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। না, একটু সময় বেশি নিল, যেটা আমাদের গতকাল আমাদের নেতৃবৃন্দ বলেছে, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আগামী 5 আগস্টকে স্মরণীয় করে রেখে এর মধ্যে আপনি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারেন, অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন। এই সরকার যে বহুবিধ চ্যালেঞ্জের মুখে পড়েছে, আভ্যন্তরীণ, অর্থনৈতিক, রাজনৈতিক, জননিরাপত্তা, দ্রব্যমূল্য, মানুষের কৃষি, স্বাস্থ্য, প্রত্যেকটি সেক্টরে এই সরকার যে অবস্থায় এসে পড়েছে, রাজনৈতিক সরকার সংকটে বলেন, অর্থনৈতিক সংকটে বলেন, বহুবিধ, এবং সীমান্তগুলোতে দেখেন আপনার কাঁটাতারের বেড়া, আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে এসে পড়েছে। এই কঠিন সমস্যা মোকাবেলা করা একটি অন্তর্বর্তীকালীন সরকার কখনো এটা পারবে না। অবশ্যই এই সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যৌক্তিক সময়, গুরুত্বপূর্ণ বিষয়ে
সংস্কার করে যেটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য রহমান 5 আগস্টের নির্বাচন আয়োজনের এমন দাবি আপনারা করেছেন বা অনুরোধ জানিয়েছেন, এই প্রসঙ্গে একটু প্রশ্ন রাখতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া কি আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার যথেষ্ট সময় রয়েছে? এই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন, সবার অংশগ্রহণে ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে আপনি দিতে পারবেন। আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, আমাদের সিভিল প্রশাসনের সংস্কার করতে হবে, আমাদের বিচার বিভাগের সংস্কার করতে হবে, আমাদের পুলিশ বিভাগের সংস্কার করতে হবে, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি প্রত্যেকটি জায়গায় যৌক্তিক সময় আপনি এই সংস্কারগুলো করতে পারবেন যদি আপনার সদিচ্ছা থাকে। আপনাকে জনগণের, রাষ্ট্রের মালিকানা জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে গেলে এই সরকারের সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই। এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোডম্যাপ, জনগণের প্রত্যাশা ঘোষণা করতে হবে অস্থিরতা কাটানোর জন্য। এই সংকট মোকাবেলা করার জন্য এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি ক্রেডিবল, সবার অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা সংস্কার করা প্রয়োজন সেটা অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে, প্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসাটাই এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি, যেমন শামীমুর রহমান বলছিল যে সরকারের সদিচ্ছা থাকলে 5 আগস্টের আগে আসলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্ভব, আপনিও কি তাই মনে করেন কিনা? দেখেন, নির্বাচন দেওয়া, নির্বাচন করা কিংবা নির্বাচন যারা দাবি করে কোনোটাই অন্যায় নয়। কারণ একটা রাজনৈতিক দল সে নির্বাচনে বিশ্বাসী এবং যে দল মোটামুটি নিশ্চিত হয় যে আমরা নির্বাচন করলেই ক্ষমতায় যাব, সে কেন নিজেকে এখান থেকে বঞ্চিত করবে? এখন আমার প্রশ্ন হচ্ছে এই, আপনি নির্বাচন করে ক্ষমতায় যাবেন, এটা একটা উদ্দেশ্য থাকতে পারে। আবার যদি নির্বাচন করার মানে করলেই তো ইউনূস সাহেব সরে যাবে, কথার কথা বলছি, নির্বাচন দেওয়ার মানে ইউনূস সাহেবকে সরে যেতে হবে। এখন ইউনূস সাহেব যদি সরে যায়, এখন নির্বাচনটাই আমার কাছে জরুরি নাকি কারো কারো মতে ইউনূস সাহেবের অপসারণটা জরুরি, সেটা আমাকে বিবেচনায় নিতে হচ্ছে। কারণ কতগুলা ব্লেম তাকে দেয়া হচ্ছে, ধরেন প্রফেসর ইউনূসকে। আমি যদি তার সমালোচনা করিনি তা না, আমি লজিক্যালি বলতে চাই। যেমন ধরেন জননিরাপত্তার কথা উনি বলেছেন, যেটা ইউনূস সাহেব ব্যর্থ। আমি পার্টিকুলার ইউনূস সাহেবের কথা বলবো কেন? দ্রব্যমূল্য বলছি, এখন মাঠে মারামারি হয়, যেটাকে বলে মব আমরা বলি, হচ্ছে। কিন্তু জননিরাপত্তার নামে কিন্তু এর আগে গুম হইতো, বিচার বহির্ভূত হত্যা হইতো, সেটা কিন্তু নাই, সেটা কিন্তু নাই। এখন আসেন, মারামারি হচ্ছে কিন্তু গুম রাহাজানি সেটা নাই, আয়নাঘরটা নাই। একটা ছেলে বাসার থেকে বের হয়ে গেলে টেনশনে থাকতো কখন ফিরে আসবে, কিংবা ইয়াবার মামলা হচ্ছে কিনা। গত 16টা বছর কিন্তু ইয়াবা দমন করছে শেখ হাসিনার দল, কিন্তু আসামি গ্রেপ্তার হয়েছে ইত্যাদি। এখনো ইয়াবা যে নাই তা নয়, কিন্তু কই একই তো ছিল, 16 বছর তো ইয়াবা বন্ধ হয়নি। আপনি কি করছেন তাহলে? আসেন আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা মাঠে আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, উনিও বলতে পারেন, আমরা হাঁটি, আমরা টের পাই যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না। ইউনূস তো আওয়ামী লীগ সরকার না যে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে ইয়েতে নিয়ে যাবে আয়নাঘরে, সেই নজিরও আছে। থার্ড আসেন সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সাথে বিগত সরকার স্ট্রেট বলতো অফিসিয়ালি টিভিতে ইন্টারভিউ দিয়ে যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারতেছি না, আমরা তো এই কথা শুনতেছি না। তার মানে এটা তো নতুন রোগ না, রোগটা পুরনো। আপনি 5ই আগস্টের পর যে টার্মোয়েল সিচুয়েশনে আমরা পড়েছি, আপনি 16 বছর ধরে যে সিন্ডিকেট চলছে, সেটা আমি আশা করলে, আমি ফর গডসে আমার কারোর সাথে কোনো প্রেম প্রীতি নেই, আমি রিয়েলিটি বলছি। তারপর যানজট, যানজট কি আগে ছিল না? তা আপনি 5 তারিখের পরে 6 তারিখ এসে যদি যানজট চলে যাবে ভাবেন, আর নির্বাচন দিলে নির্বাচন সরকার শেষ করে ফেলবে, আমি তো এটা কোনো নজির আমি পাই নাই। কারণ যানজটের কারণ কি? যানজট, রাস্তাঘাটের হয়তো কি বলে সঠিক ব্যবস্থাপনা নাই, ট্রাফিকের ভালো ব্যবস্থাপনা নাই, ইন্ডিয়ান প্রশাসন কাজ করে না, আমরা দেখতেছি। তো সব কিছু মিলে এই ব্লেমগুলো কিন্তু পুরনো, এটা আপনি ওভারনাইট শেষ করতে পারবেন না। সেখানে আমার প্রশ্ন, যে 16 ক্ষেত্রে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, এই সময়সীমার মধ্যে আসলে এতগুলো সুপারিশ বাস্তবায়ন সম্ভব হবে কিনা প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, দর্শক দেশধারী পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং আপনি নিশ্চয় অবগত আছেন সংবিধানের আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
আমরা সুস্পষ্ট বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। না দেখেন, আমি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি যদি বাংলায় বলেন সংশোধন করা, পরিবর্ধন এটা এক জিনিস, আর বাতিল করা আর এক জিনিস। কিন্তু এখন আপনি এটা কিন্তু রূপান্তর হয় নানান ওয়েতে। আমি যেমন কোর্টে মামলা করি, আজকে একটা মামলা করলাম, হঠাৎ করে 6 মাস পরে দেখলাম কি এই মামলায় কিছু ভুল হয়েছে, মানে এটা এইভাবে না করে এইভাবে করা যায়, সেটা কোর্টের অনুমোদন নিয়ে নিয়মের মধ্যে, আইনের মধ্যে সংশোধন করা যায়, কিন্তু যেটা করলে পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় সেটা করা যায় না। সেটা আপনি একটা দাঁড়া করেন মগ, এখন আপনি এটা সংশোধন করে যদি আপনি একটা অ্যাস্ট্রে বানাইতে চান, তাহলে তো এইটার গুণাগুণটা থাকে না, এটার গুণাগুণ আর থাকে না। সুতরাং আপনি পরিবর্তন ওইটা করেন, সংশোধন ওইটা করবেন যাতে তার যে মূল কাঠামো সেটা যাতে নষ্ট না হয়। নষ্ট নয়, আপনার সংযোজন হতেই পারে, সংযোজন বিয়োজন। আর এটাকে রূপান্তর করতে 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 একটা জায়গায় আজকে যে সংবিধানটা আছে, এটা তো 72 সালের সংবিধান না, গল্প মুখে করলে তো হবে না। 72 সংবিধান তো পরিবর্তন হইতে 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 17 বার সংশোধনী হয়েছে। সেখানে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সাংবিধানিক নাম যেটা বলতেছে যে গণপ্রজাতন্ত্রী থেকে আসে জনগণতন্ত্রী। আমার কাছে মনে কি যে আমরা কিছু লোক আছি উপর লেভেলে, যেমন একজনে বলছিল কয় এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সাধারণ লোকের কোনো ভাবনা নাই। ইট ইজ এ ফ্যাক্ট। আর সাধারণ লোক বলতে কারা? কমলা বেচে, তরকারি বেচে, রিক্সা চালায়। সে কি 72 সালের সংবিধান নিয়ে ভাবছিল? সেটা নিয়েও তো সে ভাবে নাই। যারা ভাববার তারা ভাববে। তো আপনি সাধারণ জনের দোহাই দিয়া আপনি আপনার মতো করে ভাববেন এবং আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে লিখে নেবেন, সেটা হবে না। আপনাকে সাধারণ লোক মাথায় রাখার দায়িত্বটাই তো আপনার। আপনি তরকারি বেচে, ডিম বেচে, ও সংবিধানের বুঝে কি? ও জুলাই ঘোষণার বুঝে কি? ও খালি চোখের পানি ফেলা। আল্লাহ কি মানুষ নাকি পাখির মতো মানুষ মারে? ওর চোখের পানি পড়ে। আর আমরা যারা উপরে বসে কথা, আমাদের চোখে পানি পড়ে না, বিকজ আমি এসির মধ্যে বসা। ওগুলো আমাকে টাচ করে না। আরে টাচ করলে তো আপনি প্রথম সবার চাওয়া উচিত ঐক্যমত্যের ভিত্তিতে বিচার করো। যদি টাচ করে আপনাকে, আমি একটা ইম্পার্শিয়ালি বলছি, আপনি যদি টাচ করে, ওই যে এমন দাবি কিন্তু জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি আমার কাছে এই মুহূর্তে ইমেটেরিয়াল। আপনি জাতীয় নাগরিক কমিটি বলেন, কেন বলবেন ইমেটেরিয়াল? ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি, নাম্বার 1। নাম্বার 2, সে যে স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্টই পত্রিকায় আসে। এই ইনফ্লুয়েন্সটা কোথায়? আমার প্রশ্ন। আমি তার বিরুদ্ধে নেগেটিভ করছি না। আপনি দল করেন, কোনো অসুবিধা নাই। আপনি একটা, আমি বলছি, আগেও বলছি, আপনি একটা দল, সে একটা দল। মুখে তারা বলবে আমি তৃতীয় দল নিয়ে আসতেছি, মুখে আপনার দুইজনই বলবেন গণতান্ত্রিক দল আসুক, কিন্তু ভিতর আপনি চাইবেন না। কারণ আমি তো মার্কেটটা নিয়ে নিয়েছেন আপনারা দুইজনে, আমি সেই মার্কেটে ঢুকবো, আপনি তো চাইবেন না। ব্যবসার ক্ষেত্রে তাই হয়, মুখে মুখে বলে আরও সয়াবিন তেলের কোম্পানি আসুক, কিন্তু বড় পিসের কোম্পানি কিন্তু গিয়ে সিন্ডিকেট করে ও যাতে বাজার করতে না পারে, সেগুলো হয়, সেটা ভিন্ন কথা। এখন আমি এই যে বললেন 100 কতটা প্রস্তাব দিছে, 150টি। এখন আপনি এই 150টা আপনি গিয়ে দেখবেন যে ইন্টার রিলেটেড। আমার কাছে টোটালগুলো নাই, ইন্টার রিলেটেড, মানে একটা ছাড়া একের পরে 5-এ যাইতে পারবেন না, 2, 3, 4 রিলেটেড। এখন যদি রিলেটেড হয় তাহলে পরে বইসা সেট করতে হবে। প্রথম কন্ডিশন হলো এই দেশের মানুষ, রাজনৈতিক দল যারা আছে, তারা কি চায়? দেশের একটা আমূল পরিবর্তন আসুক রাজনীতিতে, সেটা চায় কি না। সেটা যদি চায় তাহলে একরকম গুরুত্ব, আর সেটা না চাইলে আর এক রকমের গুরুত্ব। পাশাপাশি সংস্কারের ভিতরে 2টা জিনিস ঢুকেছে, আমার ব্যক্তিগতভাবে কঠিন আপত্তি আছে। যেমন বলছে 21 বছর বয়সের ছেলে এমপি হইতে পারবে। বললে বলবে কি ছাত্র? আরে ভাই, ছাত্র শেষ করতেই তো লাগে 25-26 বছর। তাহলে ছাত্র ছাড়া এই কোর্স শেষ না করে আপনি এমপি হবেন? একটা কথা, 1 নম্বর। 2 নম্বর, আমার 22 বছরের একটা ছেলে আছে, খুব ভালো অ্যাডভাইস করে আমাকে, এবং আমি মনে প্রাণে বিশ্বাসও করি সে ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু তাকে তো আমি সামনে নিয়ে আসতে পারি না। আমার ছেলে আমার কোম্পানি এমডি বানাই দিলাম, বিকজ অন্যান্য স্টাফরা বলবে এটা কি করলো স্যারে। সে ভালো বলে, তার অ্যাডভাইসটা আমি তো নিতে পারি, আমি নিয়ে এক্সিকিউট করতে পারি, কিন্তু আমার ছেলে সে আমি এমডি বানাই দিব, এটা আমার পছন্দ নয়। কারণ একটা ম্যাচুরিটি, 40 বছর হলে তারপরে যদি 70 হয়, 40 আর 70 ম্যাচ করে, কিন্তু 22, 23, 24 আর 60 ম্যাচ করে না। এটা আপনাকে মানতে হবে। আবার যদি বাস্তবতায় আসেন, রাসূল পাক কিন্তু জন্মে রাসূল, যাকে বলা হয়েছে উনি জন্মে রাসূল, স্বীকৃতি আসে 40 বছর বয়সে। কারণ 40টা হলো পরিপক্কতার গ্যারান্টি, পরিপক্কতার গ্যারান্টি। তখন তাকে স্বীকৃতি দিয়েছে নবুয়তি দিয়ে। নবুয়তি মানে স্বীকৃতি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে উনি নবী, অথচ উনি জন্মে নবী। তো আপনি তামাশা করতে পারেন না, 21 বছর ছেলে এমপি হতে পারবে না। আগে যেটা 25 ছিল সেটাও বাদ দিয়ে দেওয়া উচিত। মিনিমাম 40। দেশে তো লোকের কম নাই, শিক্ষিত উচ্চশিক্ষিত বহু লোক আছে।
তোমরা মাঠে থাকো, আন্দোলন করো, রাজনীতি করো, শিখে আসো, 40 এসে পাও দাও। তোমার 21 বছর পর তুমি পার্লামেন্টের বিষয়ে কি কথা বলবা? তুমি যত পাক নাই হও, আজকে তুমি প্রাসাদে বসতে পারছো বইলে যে কথা বলো সেই কথাই টেক্সট এই পত্রিকায় আসে, নিজেরা খুবই মনে হয়। ওর চেয়ে দামি দামি কথা বহু লোকে বলে ফেসবুকে, কে কাউন্ট করে? বহু ছেলে আছে মেয়ের সাথে প্রেম করে, প্রেমের সময় এমন ডায়লগ দিয়ে একটা চিঠি লেখে, পড়লে অভিভূত হয়ে যায়। কই তার কি কেউ বলছে ভালো উপন্যাসিক? আপনি নিজেও তো প্রেম করছেন, কথার কথা বলছি, কত সুন্দর দুইটা টেক্সট লিখছেন, ও শুনে পাগল হয়ে গেছে, বারবার ওই টেক্সট পড়ছে। কাজে এটা আপনার পজিশনে থেকে যা মন চায় তাই বলতো না। আমি আগেও বলছি, এখনো বলছি, অবশ্যই যারা সমন্বয়ক তারা যদি মনে করে যে আন্দোলনটা শুধু তাদের 36 দিনের, তাইলে এক, আর যদি মনে করে যে না 10 বছরের, তাইলে তাদের চলনে বলনে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। শামীমুর রহমান, বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হাহুতুশ করতে হবে। কোন ভুলের কথা বলছেন তিনি? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রথম থেকে বলছেন, উনি আজ থেকে 1.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য, যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই 31টা দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েলফেয়ার স্টেট থিওরিতে এটা তিনি জাতির সামনে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন আজ থেকে 1.5 বছর আগে। তিনি প্রথম থেকে, এই জুলাই আগস্টের বিপ্লবের প্রথম থেকে আপনি দেখেন, তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের অনেক নেতারা বলেছিলেন, ওবায়দুল কাদের সহ, এবং প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনাও বলেছিলেন, যদি শেখ হাসিনার পতন হয়, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, জামাত বিএনপি জামাত ক্ষমতায় আসে, পতন হয় আওয়ামী লীগের, তাহলে 5 লক্ষ লোক এক রাতে মারা যাবে, লক্ষ লক্ষ লোকের বাড়িঘর লুট হবে, পালিয়ে যাবে। আপনি জুলাই বিপ্লবের পর, 5ই আগস্টের পর আপনি দেখেছেন কোনো লোক মারা গেছে? এটা মাত্র সম্ভব হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে দলীয় নেতাকর্মীদের, সবচেয়ে বড় রাজনৈতিক দল, লক্ষ লক্ষ নেতাকর্মীকে তিনি বার্তা দিয়েছেন, খবরদার কেউ তোমরা আইন হাতে তুলে নেবে না, মানুষের জান মালের নিরাপত্তা দিবা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সাধারণ নাগরিক রয়েছে এবং সংখ্যালঘু রয়েছে, তাদের বাড়ি ঘর উপাসনালয়ের নিরাপত্তা দিবা। আমাদের নেতাকর্মীরা রাত জেগে 24 ঘন্টা পাহারা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে পাহারা দিয়েছে, উপাসনালয়, বাড়ি ঘর, সম্পদে। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কোনো হত্যাযজ্ঞ হয়নি। এটা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দূরদর্শিতা, এবং তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, দলের নেতা কর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করেছে। বিএনপি কখনো, যখনই রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এসছে। এদেশের মানুষ সবসময় বিএনপিকে ভালোবেসেছে, এর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আজকে যেটা ভাই বলছিলেন একটু আগে, ৪র্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব যখন বাকশাল কায়েম করেছিল 1975 সালের 25শে জানুয়ারি, একদলীয়, মাত্র 19 মিনিটের মাথায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারই প্রেক্ষাপটে 75-এর 7ই নভেম্বরের পট পরিবর্তনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সিপাহী জনতা ঐতিহাসিকভাবে তাকে রাজনৈতিক নেতা হিসেবে মেনে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দায়িত্ব তার উপর অর্পণ করেছিল। তিনি অভিষিক্ত হয়েছিলেন রাজনৈতিক নেতা হিসেবে। তিনি কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে একটি বিপুল পরিবর্তন বাংলাদেশে এনেছিলেন। আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তিনি প্রেম বলে আমাদের মূলনীতিতে ঘোষণা করেছিলেন, যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এটা মানুষের আশা আকাঙ্ক্ষা চেতনাকে তিনি ধারণ করে এটা করেছিলেন 5ম সংশোধনীর মাধ্যমে। আজকের কিন্তু এই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা 3বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিকে সূচনা করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। তিনি দুইটি সামরিক সরকারকে, মঈন ফখরুদ্দিন এরশাদের 9 বছর তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই 2টি সরকারকে পরাজিত করে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ইতিহাস, বর্ণাঢ্য 43 বছরের রাজনৈতিক ইতিহাস, তিনি এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, সংসদেও গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এবং আমাদের সংবিধানে যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করুন, দেশটাতে বেগম খালেদা জিয়া এটা রাত দিন কাজ করে পার্লামেন্টে অনুমোদন করেছেন, তিনিই সংযোজন করেছেন এই
পার্লামেন্টে এবং সংবিধানে সংযোজন করে, যেটা পরবর্তীতে শেখ হাসিনার সরকার অবৈধভাবে সেই নির্বাচনী ব্যবস্থা শামীমুর রহমান তারেক রহমান যেমনটি বলেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে, অন্য কেউ ক্ষমতায় এলে কি হবে, কোন সংখ্যা থেকে এই সংখ্যা থেকে বলছে দেশে বিএনপির বিরুদ্ধে সবসময় বিএনপি ভোট হলে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। আমাদের আশঙ্কাটা এখানে 111 বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। বিএনপি কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে, আপনি 2006 সালে বিএনপির বিরুদ্ধে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে ক্ষমতাচ্যুত করে আজকে মঈন ফখরুদ্দিনের সরকার এসে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনটা ছিল একটা জালিয়াতের নির্বাচন। আমরা দেখেছি ডিজিএফআই নিয়ন্ত্রিত নির্বাচন, কিভাবে বিএনপিকে পরাজিত করা হয়েছিল। এই সংখ্যাটা থেকেই বলছে সবসময় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিএনপি হলো জনগণের দল, জনগণের ভালোবাসা এই দলটি সিক্ত হেরেছে, ব্যাপক জনসমর্থন নিয়ে তৃণমূল পর্যন্ত এই দলটি দাঁড়িয়ে রয়েছে। এই আশঙ্কা রয়েছে দেশে বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত বিএনপির বিরুদ্ধে এখনো চলছে। এই আশঙ্কা থেকে তিনি বলেছেন, এই জন্য জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, জনগণের কল্যাণে তোমরা কাজ করবা, জনগণের পাশে থাকবা, ন্যায় এবং সত্যের পক্ষে থেকে আমাদের জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে, আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।